এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, সংঘর্ষের রণক্ষেত্র গোপালগঞ্জ, নিহত 4, কারফিউ জারি, সারা দেশে বিক্ষোভের ডাক, হত্যার উদ্দেশ্যেই হামলা দাবি নাহিদের। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেফতারে আলটিমেটাম, আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ, দুষ্কৃতকারীদের কঠোরভাবে দমনের আহ্বান, স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা মেনে না নেওয়ার ঘোষণা বিএনপি নেতাদের। গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, অন্তর্বর্তী সরকারের বিবৃতি, গাফিলতির প্রমাণ পেলে ছাড় দেয়া হবে না প্রশাসনকেও, হুঁশিয়ারি উপদেষ্টা রিজওয়ানার। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় গোপালগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। শাহজাহান খানের ক্যামেরায় আলামিন তুষারের রিপোর্ট। গোপালগঞ্জ শহরে পৌর পার্ক এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলার চৌরঙ্গি মোড়ে 2 পাশ থেকে হামলা চালানোর পাশাপাশি ইটপাটকেল ছোড়া হয়। দেশব্যাপী জুলাই পদযাত্রাটি গোপালগঞ্জ থেকে মাদারীপুরে যাচ্ছিল, কিন্তু গোপালগঞ্জ ত্যাগ করার আগেই গাড়ি বহরে হামলা করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরও হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ব্যারিকেড দিয়ে আটকে ফেলে হামলাকারীরা। এর মধ্যে জেলা কারাগারেও হামলা চালায় দুষ্কৃতিকারীরা। তবে কারাবন্দীদের কেউ বের হতে পারেননি বলে জানিয়েছেন কারারক্ষী। হঠাৎ করে এরা আমাদের উপরে আক্রমণ করে, ইট পাথর মারে বাড়ি থেকে। আমরা নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার করি, ফাঁকা ফায়ার করি, কিন্তু তারপরেও আমরা পারি না। পরে আমরা পিছিয়ে হটি, তারপর আবার আইসা দল করি। সংখ্যা ছিল প্রায় 10,000-15,000-এর উপরে। ভিতরে আল্লাহর মধ্যে ঢুকতে পারে নাই। আমরা ওই ফাঁকা বিভিন্ন সাইড থেকে ফায়ার করছি, তো এই ফায়ারের কারণে ওরা আর কি ঘেটে পিটাইছে বেশিরভাগ। এর আগে সকাল থেকেই পদযাত্রা রুখে দিতে আগ্রাসী ভূমিকায় ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছান এনসিপির নেতারা। আলামিন তুষার, সময় সংবাদ, গোপালগঞ্জ। গোপালগঞ্জের হামলার ঘটনায় আওয়ামী লীগের জঙ্গি রূপ আবারও প্রকাশ পেয়েছে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হত্যার উদ্দেশ্যেই কর্মসূচিতে হামলা করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে এনসিপি আহ্বায়ক বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ ডাক দেন। বুধবার রাত 9:30টার দিকে খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি। আওয়ামী লীগের যে আসল রূপ, যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে, তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না, সেই রূপটা কিন্তু আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি। সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে, জনগণকেও সচেতন হতে হবে। যাদের নামে মামলা রয়েছে, ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন, যেই রুটে যেতে বলেছেন, আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আসার সময় সেভাবেই এসেছি। তারা যদি আরো কঠোর হতো, আরো সতর্ক হতো আগের থেকে, তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। হামলা করে এনসিপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
এর সমুচিত জবাব দেয়া হবে বলেও জানান তারা। বুধবার দুপুরে গোপালগঞ্জের পৌর পার্ক মাঠে জুলাই পদযাত্রার সমাবেশে বক্তব্য দেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় গোপালগঞ্জের মাটি থেকেই মুজিববাদের কবর রচনার হুঁশিয়ারিও দেন তারা। পদে পদে বাধা, হামলা আর নানা হুমকি উপেক্ষা করে গোপালগঞ্জের সমাবেশ স্থলে জুলাই যোদ্ধারা। নগরীর পৌর পার্ক মাঠে প্রস্তুত করা হয়েছিল জুলাই পদযাত্রার সমাবেশের জন্য মঞ্চ। হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা চালায় মূল মঞ্চে। পরে এনসিপি নেতারা মঞ্চে হাজির হন। হামলা করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ার করেন কেন্দ্রীয় নেতারা। পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বরকা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। এই গোপালগঞ্জের মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান, এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। ওই আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। অতএব আওয়ামী লীগ এবং মুজিববাদের সাথে সাথে মুজিববাদী সংবিধানেরও কবর রচনা করতে হবে। গোপালগঞ্জে এনসিপি যুদ্ধের জন্য আসেনি উল্লেখ করে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনা করা হবে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই, আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইনসাফের বাংলাদেশ করতে নেতাকর্মীদের আহ্বান জানান এনসিপি নেতারা। তোহা খান তামিম, সময় সংবাদ। এদিকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। হামলায় জড়িতদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচির আগে ও পরে হামলা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে নেমে আসে এনসিপির নেতাকর্মী সহ ছাত্র জনতা। বুধবার বিকেলে ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই মহাসড়কের চট্টগ্রামে ব্লকেট কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। একই ঘটনায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঢাকা খুলনা মহাসড়ক, বরিশাল কুয়াকাটা মহাসড়ক, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা, কুমিল্লা ও মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করা হয়। গোপালগঞ্জের প্রশাসন এখন আওয়ামী লীগের যেই প্রসপেকশন সেটা তারা বাস্তবায়ন করছে। ইউনূস স্যারের সরকার তারা যত সম্ভব দ্রুততার সাথে এই পদক্ষেপ নিবে। এই সন্ত্রাসী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে যারা এই হামলা করেছে তাদের উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা ফেসবুক স্ট্যাটাসে ব্লকেট তুলে নিয়ে রাস্তার পাশে কর্মসূচির আহ্বান জানান। এরপর মহাসড়কের অবরোধ ছেড়ে দিয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
প্রতিবাদ হয়েছে রাজধানীতেও। হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গোপালগঞ্জ সহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তারা। যত সন্ত্রাসী ওখানে রাস্তায় নেমেছিল, চিরুনি অভিযান করে প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। 24 ঘন্টার মাঝে যদি জুলাইয়ের সহযোদ্ধাদের যারা এখানে হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার না করা হয়, সাঁড়াশি অভিযান পরিচালনার ভিতরে ঢিলে তেতলামি করা হয়, তাহলে ছাত্র জনতা সারা বাংলাদেশ জুলাইয়ের মতো আবার অচল করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে এনসিপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত কফিন মিছিল করেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। পাশাপাশি বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেন। চন্দ্রবিশ্বাস ববি, সময় সংবাদ। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ছাত্রদল। বুধবার রাতে টিএসসি থেকে মশাল মিছিল শুরু হয়ে হলপাড়া ঘুরে আবারও টিএসসি প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় ঢাবি ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র সাহস বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব কালচার উস্কে দিয়েছে। কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীরা বলেন, একটি গুপ্ত সংগঠনের কর্মীরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। নীতিভ্রষ্ট লম্পট তাদের যে সংগঠন, তারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব কালচার ক্রিয়েট করার সুযোগ করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই নিরাপত্তার দায়িত্বে যারা জড়িত তারা সবাই। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক মব কালচার উস্কে গিয়ে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের যে পরিবেশ, সেই পরিবেশ ধূলিসাৎ করে দিচ্ছে। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী দুষ্কৃতকারীরা দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীতে বেশ কয়েকটি সভা সমাবেশে অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা মেনে নেওয়া হবে না। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আওয়ামী দুষ্কৃতকারীরা। এদের কঠোর হাতে দমনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এদিকে বুধবার রাজধানীতে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার অপপ্রচারের বিরুদ্ধে আলোচনা সভা বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, গণতন্ত্রের বিপক্ষে কাজ করেছে, তারাই এখন নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ খুব কঠিন বলেও মন্তব্য করেন তিনি। যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই, তারাই এখন আবার নতুন রূপে নতুনভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকার যদি জামাতের কথাই শোনে তবে শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে। রাখে আল্লাহ মারেকে আসাদও পারে নাই, মঈন ফখরুলও পারে নাই, আপনারাও নতুন ষড়যন্ত্র করে আমার ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস আপনি কানে শুনেন, তাহলে আপনি হাসিনার মতো ইতিহাসে কলঙ্কিত হবেন। একই সভায় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান হুঁশিয়ার করে বলেন, গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, বিএনপি তা হতে দেবে না। গায়ের জোরে মিথ্যা মামলা, কটু কথা বলে একজনের মত আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এটা স্পষ্ট করতে হবে, গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায়, সেটা বিএনপি হতে দেবে। নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। গোপালগঞ্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টারাও। গাফিলতির প্রমাণ পেলে প্রশাসনকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল আর রাবার বুলেটে দিনভর উত্তপ্ত গোপালগঞ্জ। এনসিপির সমাবেশ কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় নাগরিক পার্টির সদস্য, পুলিশ এবং সাংবাদিকদের উপর বর্বর হামলা, তাদের গাড়ি ভাঙচুর এবং শারীরিকভাবে আক্রমণ মৌলিক অধিকার লঙ্ঘন বলেও বিবৃতিতে বলা হয়। বিবৃতিতে বলা হয়, এই হামলা যারা চালিয়েছে সবাইকে বিচারের আওতায় আনা হবে। দেশে সহিংসতার কোনো জায়গা নেই, ন্যায় বিচার নিশ্চিত হবেই বলে জানানো হয় তাতে। এদিকে গোপালগঞ্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টারাও। সৈয়দপুরে গণমাধ্যমে দেয়া বক্তব্যে তারা বলেন, গোপালগঞ্জের হামলায় প্রশাসনের ঘাটতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ 15 বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিক থেকে দিতে পারবে বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাত 8টা থেকে গোপালগঞ্জে কারফিউ থাকবে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময়েই আবু সাইদ হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। জুলাই শহীদ দিবসে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তিনি একথা বলেন। জুলাই হত্যার বিচার, সংস্কার এবং বৈষম্য দূর করার দাবি বক্তাদের। দুহাত প্রসারিত করে আবু সাইদ হয়ে উঠেছিলেন যেন পুরো বাংলাদেশ। পুলিশের নির্বিচারে চালানো গুলিতে শহীদ হন তিনি। কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় সরকার পতনের গণ আন্দোলনে। শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার সকালে পীরগঞ্জের বামুনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত দিবস উপলক্ষে লাল ব্যাচ ধারণ করে একটি শোক র্যালি বের করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদের যে লড়াই ছিল তা ফুটে ওঠে তরুণদের কণ্ঠে। আয়োজনে যোগ দেন আইন ও শিক্ষা উপদেষ্টা। এ সময় নির্দিষ্ট সময়ের মধ্যে আবু সাইদ হত্যার বিচারের দাবি জানান শহীদ আবু সাইদের বাবা। প্রথম হত্যা আমার ছেলে, সরকার যেন নির্দিষ্টভাবে অপরাধীরা আইনের আওতায় নিয়ে আসে। এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ই আবু সাইদ হত্যার বিচার করা হবে বলে জানান আইন উপদেষ্টা। বিচার কাজ আপনাদেরকে আমি নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, এখানে কারো কোনো রকম গাফলতি নাই। আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলেই বিচার হয় না। যদি সত্যিকার অর্থে বিচার চাই তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে। এর আগে শহীদ আবু সাইদ মেমোরিয়াল স্ট্রিট স্ট্যাম্প ও স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন উপদেষ্টারা। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিমকে স্মরণ করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকালে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিমের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিল চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র এবং কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম। 16 জুলাই নগরীতে এক মিছিলে অংশ নিলে পুলিশের গুলিতে নিহত হন তিনি। জুলাই শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামের আকাশে উড়ল 1100 ড্রোন। আলো ছায়ার মাধ্যমে ফুটে ওঠে জুলাইয়ের সাহস ও সংগ্রামের গল্প। জুলাই অভ্যুত্থানের নানা চিত্র ও স্লোগান তুলে ধরা হয়। শহীদদের স্মরণে এই শো দেখতে জড়ো হন 30,000-এর বেশি মানুষ। এম এ আজিজ স্টেডিয়ামে বর্ণাঢ্য ড্রোন শো আয়োজন করে জেলা প্রশাসন। উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে স্টেডিয়ামে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
জুলাই শহীদ দিবস উপলক্ষে পালন করা হলো রাষ্ট্রীয় শোক। রাজধানী সহ সারা দেশে নানা কর্মসূচিতে পালিত হয় জুলাই শহীদ দিবস। শিক্ষার্থী সহ সামাজিক রাজনৈতিক দলগুলোও পালন করে দিনটি। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। 16 জুলাই 2024 কোটা আন্দোলন ঘিরে তখন উত্তাল সারা দেশ। সড়কের মাঝখানে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে বীরের মতো পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন রংপুরের আবু সাইদ। এরপর কোটা আন্দোলন মোড় নেয় এক দফায়। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে 15.5 বছরের অপশাসনের সমাপ্তি ঘটে। দেখতে দেখতে শহীদ আবু সাইদের মৃত্যু পেরিয়েছে 1 বছর। পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার দিনটি স্মরণে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে সরকার। এ উপলক্ষে রাজধানীতে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আবু সাইদ সহ জুলাই শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শহীদদের স্মরণ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শুধু শোক দিবস পালন করলে হবে না, শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। গভীর শ্রদ্ধার সাথে শহীদদেরকে আমরা স্মরণ করছি। সরকারি কাজকে বলতে চাই, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবস আজকে পালন করছেন, কিন্তু আমাদের নিহত পরিবারগুলোর এখন উপযুক্ত পুনর্বাসন হয় নাই। মেহেরবানি করে নিহত পরিবারগুলোকে পুনর্বাসন করেন, শহীদদের তালিকাটা সম্পন্ন করেন। তা না হলে শহীদদের প্রতি আমরা আমাদের ন্যূনতম কোনো দায় আমরা পরিশোধ করতে পারবো না। এছাড়াও জুলাই অভ্যুত্থানের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। শহীদদের স্মরণে ফ্যাসিবাদের পরিণতি রংতুলির আঁচড়ে তুলে ধরা হয়। একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র তৈরি হবে, যেখানে সবাই কথা বলতে পারবে, যার যার অধিকার সে পাবে, যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে। আজকের এই সময়ে সেই ঐক্যের ভিত্তিতে আমাদের দায়টা কি? আজকের আমাদের দায় হচ্ছে দেশকে ঐক্যবদ্ধ রাখা। এদিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদেও শহীদদের আত্মার শান্তির কামনায় বিশেষ দোয়া আয়োজন করা হয়। রাইতুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডের বিচার শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, যে গতিতে বিচার কাজ চলছে তা অব্যাহত থাকলে দ্রুতই বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন হবে। এদিন আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার দৃশ্যমান হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে 8 আগস্ট। 11 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির মামলার। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা এবং আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার বিচার শুরু হতে যাচ্ছে আগামী মাসে। যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা সহ বেশ কয়েকটি মামলার তদন্ত চলছে জোরে সোরে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা বিচারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ডিসেম্বরের মধ্যে শেষ হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডদের বিচার। জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভিকটিম পরিবারকে আশ্বস্ত করতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে। এদিন আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী 28শে জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। 28শে জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এছাড়া লক্ষ্মীপুরে 5 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ 3 জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 28 জুলাই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, ব্রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম।
অভিনব জালিয়াতির মাধ্যমে ৭১ কোটি টাকা আত্মসাৎ করেছেন পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফত। এ ঘটনায় চৌধুরী নাফিস, সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ ১০ জনকে আসামি করে মামলা করেছে দুদক। এদিন নওগাঁর সাবেক এক এমপি এবং ডিবির সাবেক প্রধান হারুনের সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। চৌধুরী নাফিস শারাফত পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ঋণ জালিয়াতি সহ ব্যাংক খাতে লুটপাটের বিস্তর অভিযোগ। এবার তার বিরুদ্ধে গুলশানে আবাসিক এলাকায় অবৈধ প্রভাব খাটিয়ে বাণিজ্যিক ভবন নির্মাণ করে নাবালক সন্তানের নামে হেবা করা হয়। অতঃপর নানা প্রক্রিয়ায় ৭১ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় চৌধুরী নাফিস শারাফত, তার স্ত্রী, সন্তান, সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ ১০ জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে সংস্থাটি। তখনকার মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় অনুশাসনের প্রেক্ষিতে রাজু সেই জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি প্রদান করা হয় এবং যে জায়গাটা ছিল সেই জায়গাটা জনাব নাফিস শারাফতের নাবালক ছেলেকে কিন্তু হেবা করে দেওয়া হয়। সবগুলো কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে। এদিন ডিবির সাবেক প্রধান হারুন রশিদের সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে ৮.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৮,৫৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর ৭.৫ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৬৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে নওগাঁ ৩ আসনের সাবেক এমপি ছলিমুদ্দিন তরফদার দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটকের বিষয় তদন্তের বিষয়ে মালয়েশিয়াকে পরিপূর্ণ সহায়তা দেবে সরকার। যাদের ফেরত পাঠানো হবে তাদের ব্যাপারেও তদন্ত করা হবে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। জঙ্গি সন্দেহে আটকদের মধ্যে ৫ জনের বিচার কাজ মালয়েশিয়ার আদালতে শুরু হয়েছে বলেও জানান তিনি। এটা তো স্পষ্ট যে সবারই কিন্তু সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়। ৫ জনকে তারা পেয়েছে মনে হয়েছিল, তাদেরকে তারা বিচার ব্যবস্থার অধীনে নিয়ে আসছে। বাকিদেরকে তারা ইনভেস্টিগেট করছে এবং কিছু ইতিমধ্যে সিদ্ধান্ত আসছে পাঠিয়ে দেবে। আমি বলেছি যে যখন পাঠিয়ে দেবেন তখন অবশ্যই আমাদেরকে জানাবেন তার আগে, যাতে আমরা আমাদের এন্ডে তাদের সাথে কথা বলতে পারি এবং যা কিছু ইনভেস্টিগেট করার সেটা যাতে আমরা করতে পারি। ইউরোপীয় ইউনিয়নের ওপর ট্রাম্পের আরোপ করা ৩০% শুল্কের কারণে পর্তুগালের মতো অপেক্ষাকৃত কম বিত্তবান দেশগুলোর বিপাকে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। চলমান আলোচনায় সমাধান না হলে বিকল্প বাজার খুঁজতে হবে বলে মনে করেন পর্তুগালের রফতানিকারকরা। তবে সবার স্বার্থ বজায় রেখে আলোচনার মাধ্যমে সংকট সমাধান সম্ভব বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিবিদেরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলোর একটি পর্তুগাল। যুক্তরাষ্ট্রে চামড়াজাত বিভিন্ন জুতা, বেল্ট বা ব্যাগের মতো পণ্য রপ্তানি করে থাকে পর্তুগাল। ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৩০% শুল্ক ইস্যুতে মাথায় হাত এ খাতের রপ্তানিকারকদের। এছাড়া ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে কর্ক বা এ জাতীয় বিভিন্ন পণ্য রপ্তানিতেও একচিটিয়া আধিপত্য ছিল পর্তুগালের। শঙ্কায় পড়েছেন এ খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অর্ডার কমতে শুরু করেছে পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য ওয়াইনের। সমস্যার সমাধান না হলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ওয়াইন উৎপাদন ও রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। এ খাতের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওয়াইন অ্যান্ড স্পিরিট ট্রেডার্স অ্যান্ড এক্সপোর্টার্স বলছে ২০২৪ সালে পর্তুগিজ ওয়াইনের দ্বিতীয় বড় আমদানিকারক ছিল যুক্তরাষ্ট্র। তারা গত বছর ১০২.১ বিলিয়ন ইউরোর ওয়াইন আমদানি করেছিল পর্তুগাল থেকে, যে এবছর উল্লেখযোগ্য হারে কমে যাবে। এদিকে প্রতি বছর বিপুল সংখ্যক মার্কিন পর্যটক আসেন পর্তুগালে। ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে অস্বস্তি বিরাজ করছে পর্যটন খাতেও। তাই আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা এই বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের প্রতিও আহ্বান জানান। শুধু পর্তুগাল নয়, ট্রাম্পের ৩০% শুল্ক নীতিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে রোমানিয়া, বুলগেরিয়া বা গ্রিসের মতো ইউরোপীয় ইউনিয়নের অপেক্ষাকৃত কম অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো।
1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর যুক্তরাষ্ট্রের চাপানো 30% শুল্ককে অনেকটা অন্যায্য বলছে পর্তুগালের মতো ইউরোপীয় ইউনিয়নের অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে কম শক্তিশালী দেশগুলো। একদিকে চলছে আলোচনা, অন্যদিকে চলছে বিকল্প বাজার খোঁজার চেষ্টা। তবে যুক্তরাষ্ট্রের মতো বড় বাজার খুঁজে পাওয়া যাবে কিনা সেটি নিয়েও রয়েছে সংশয়। তাই আলোচনায় যদি সমাধান না হয় তাহলে এসব দেশগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নকে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি পর্তুগালের মতো এইসব দেশগুলোর। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। অভিবাসী নীতিতে একের পর এক পরিবর্তন আনছে ইউরোপের দেশ সুইডেন। এতে বদলে যাচ্ছে হাজারো অভিবাসীর জীবনচিত্র। গত 3 বছরে কড়া নিয়মনীতি আর শর্তের জালে সুইডেন ছাড়তে বাধ্য হন হাজার হাজার অভিবাসী। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। সহজ অভিবাসন নীতি, উন্নত জীবন আর ভালো উপার্জনের আশায় একসময় সুইডেন ছিল অভিবাসন প্রত্যাশীদের অন্যতম পছন্দের দেশ। কিন্তু গত 3 বছরে অভিবাসী আইনে ব্যাপক পরিবর্তন আনে দেশটির জোট সরকার, যার প্রভাবে হাজার হাজার অভিবাসীকে ছাড়তে হয় সুইডেন। এ থেকে রেহাই পাননি প্রবাসী বাংলাদেশিরাও, যারা এখনো ওয়ার্ক পারমিট এবং বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছেন সুইডেনে, তারাও রয়েছেন অনিশ্চয়তায়। প্রতি বছরই বাড়ছে ওয়ার্ক পারমিটের ন্যূনতম খরচ। 5 থেকে 10 বছর সুইডেনে বসবাস করলেও এখনো জানেন না নাগরিকত্ব পাবেন কিনা। আবার উচ্চশিক্ষার জন্য দেশটিতে পাড়ি জমালেও কঠিন হয়ে পড়েছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ। এই সরকার ক্ষমতায় আসার পর গত 3 বছর ধরে প্রায় 3বার স্যালারি থ্রেশহোল্ড চেঞ্জ করা হয়েছে। বর্তমানে যা এসে দাঁড়িয়েছে 29,700 krona। এই স্যালারিতে নতুন যারা আসবে তাদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। আমাদের মতো যারা স্টুডেন্ট আছে, যারা ভবিষ্যতে ওয়ার্ক পারমিটে যাব, তাদের জন্য আসলে ওয়ার্ক পারমিটে যাওয়াটা খুবই অনিশ্চিত অবস্থায় এই মুহূর্তে আছে। সুইডেন সরকার বলছে দেশের নিরাপত্তা ও সামগ্রিক সামঞ্জস্য রক্ষার জন্যই কঠোর করা হয়েছে অভিবাসী নীতি। তবে সরকারের এমন কঠোর অবস্থানের কারণে দেশটিতে আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে অভিবাসীর সংখ্যা। অনেকেই পরিবার নিয়ে চলে যাচ্ছেন ইউরোপের অন্য কোনো দেশে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। অসুস্থতা, দুর্ঘটনা এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে ভ্রমণ বিমায় দিতে পারে মালদ্বীপে ঘুরতে যাওয়া পর্যটকদের আর্থিক নিশ্চয়তা। এসব সমস্যা সমাধানে ভ্রমণ বিমা করেই মালদ্বীপ ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। ভ্রমণপ্রেমীদের অন্যতম স্বপ্নের গন্তব্য মালদ্বীপ। টানা ৬ষ্ঠবারের মতো বিশ্বে পর্যটকদের শীর্ষস্থানীয় গন্তব্যের খেতাবও জিতেছে দেশটি। অন্যান্য দেশের তুলনায় এশিয়ার এই ছোট্ট রাষ্ট্রটিতে অন অ্যারাইভাল ভিসা এবং কম খরচেই ভ্রমণ করতে পারেন বাংলাদেশিরা, যার জন্য দিন দিন ভ্রমণের অন্যতম স্থান হয়ে উঠছে দেশটি। তবে সৈকত ঘেরা মালদ্বীপ ভ্রমণ যেমন আনন্দের, তেমনই নানা দুর্ঘটনায় অনেক অনিশ্চয়তাও বয়ে আনতে পারে পর্যটকদের জন্য। তাই নিরাপত্তার স্বার্থে ভ্রমণ বিমা করেই মালদ্বীপ ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। আপনি দেশে আপনি পর্যটনের জন্য যাবেন, সেখানে গিয়ে কিন্তু যে কোনো সময় যে কোনো বিপদ বা মেডিকেল এমার্জেন্সি হতে পারে। এই বিষয়টি আমাদের যারা পর্যটক আছেন তাদেরকে মাথায় রাখতে হবে, কারণ মালদ্বীপ একটি পর্যটক নির্ভর দেশ এবং এখানে চিকিৎসা বিশেষ করে অত্যন্ত ব্যয়বহুল। সেক্ষেত্রে আপনারা যদি এখানে আসার সময় একটু ট্রাভেল ইন্স্যুরেন্সটা করে আসেন, সেক্ষেত্রে আপনারা নিশ্চিতভাবে এখানে ভ্রমণ করতে পারবেন এবং আপনাদের সময়টি ভালো কাটবে। এই বিমার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে পর্যটকদের ভ্রমণ নিশ্চয়তার পাশাপাশি আর্থিক ঝুঁকিও কম থাকে বলে জানান সংশ্লিষ্টরা। তবে মালদ্বীপ ভ্রমণের জন্য ভ্রমণ বিমা বাধ্যতামূলক নয়। তবুও দেশটিতে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে স্কুবা ডাইভিং, স্নোরকেলিং সহ বিভিন্ন অ্যাডভেঞ্চারাস স্পোর্টস বা অপ্রত্যাশিত ঘটনার কারণে চিকিৎসার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে বিমা করা থাকলে সম্পূর্ণ চিকিৎসার খরচ সহ প্রয়োজনে মালদ্বীপ থেকে দেশে ফেরার দায়িত্ব বিমা কোম্পানির থাকে। এজন্য ভ্রমণ বিমা করেই পর্যটকদের মালদ্বীপ ভ্রমণ করা উচিত বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা অনেকেই সাগরে নামি, বিভিন্ন গাড়ি ঘোড়াতে দৌড়াদৌড়ি করে বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে, তখন ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স আপনার সম্পূর্ণ খরচ বহন করবে। বিভিন্ন আইল্যান্ডে হসপিটাল নাই, কারণ এখান থেকে একটা লোক যে মালদ্বীপ মালে শহরে আনতে যাইতেছে, অনেক একটা বিশাল বড় ব্যবহার থাকে। এই ব্যবহারটা আপনার পক্ষে সম্ভব না করার জন্য পর্যটকদের ভ্রমণ বিমা সৈকত ঘেরা মালদ্বীপে ঘুরতে যাওয়া আরো নিরাপদ এবং আরামদায়ক করবে বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। বৈধ অস্থায়ী কাজের অনুমতিপত্র সম্পন্ন বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত।
মালয়েশিয়ায় বর্তমানে 10 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। এসব কর্মীদের সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে প্রবেশ করতে হতো। এর ফলে মালয়েশিয়ার বাইরে যাওয়া এবং পুনরায় প্রবেশ করার ক্ষেত্রে জটিলতা দেখা দিত। কিন্তু মাল্টিপল ভিসা সুবিধার ঘোষণায় নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন দীর্ঘদিন ধরে এই ইস্যুতে আন্দোলন সংগ্রাম করা প্রবাসী বাংলাদেশিরা। আমাদের পরিবারে কেউ অসুস্থ হলেও আমরা বিগত দিনগুলোতে আমরা দেশে যেতে পারতাম না একের অধিকবার। এখন মাল্টিপল ভিসা চালু হওয়াতে আমরা একের অধিকবার দেশে যেতে পারবো। প্রায় 10 লক্ষ বৈধ প্রবাসীদের জন্য এই বছরে সব থেকে বেশি খুশির খবর। আমাদের মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে মনে হয় যে ঈদের মতো একটা আমেজ হচ্ছে। রিএন্ট্রির জন্য বস বা কোম্পানির পিছনে আর দৌড়াতে হবে না আমাদেরকে। এছাড়া ইমিগ্রেশনে আমাদেরকে আর এই রিএন্ট্রির জন্য দেখা গেছে ইমিগ্রেশন থেকে নর্মাল প্রসেসে যেই ফিটা দেওয়া লাগতো আমাদেরকে, এর থেকে কয়েক গুণ বেশি দালাল এজেন্ট 200, 300, 400 রিঙ্গিতও এরকম নিয়ে আমাদেরকে রিএন্ট্রি ভিসা দিত। সেই ফিটাও আর আমাদেরকে দিতে হচ্ছে না। এখন থেকে কোনো রিএন্ট্রি ছাড়া আমরা যতবার ইচ্ছে বাংলাদেশে যেতে ও আসতে পারবো। মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিকতা ও নির্বিচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়ার সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতেও এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের এবছর সিঙ্গেল এন্ট্রি ভিসা হয়েছে তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা করার প্রয়োজন নেই। সবার সিঙ্গেল এন্ট্রি ভিসাগুলো এখন মাল্টিপল এন্ট্রিতে রূপান্তরিত হবে। মাল্টিপল এন্ট্রি ভিসার এই সুবিধা নিঃসন্দেহে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। এর মাধ্যমে উভয় দেশের মধ্যে মানবিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মত অভিবাসন বিশেষজ্ঞদের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। ভারতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে ভোটে হারিয়ে আটক কেন্দ্রে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। ভারতের পশ্চিমবঙ্গের কলেজপাড়া হিসেবে পরিচিত কলেজ স্ট্রিট থেকে শুরু হয় তৃণমূলের প্রতিবাদ মিছিল। নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে পা মেলান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ দলের শীর্ষ নেতৃত্ব। প্রবল বৃষ্টির মধ্যেও হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক হাজির ছিলেন এই প্রতিবাদ মিছিলে। তৃণমূলের দাবি শুধু দিল্লি বা আসাম নয়, রাজস্থান, উড়িষ্যার মতো রাজ্যেও বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে প্রশাসন। অনেককে সীমান্ত পেরিয়ে পুশব্যাকও করা হচ্ছে। যা হচ্ছে খুব খারাপ হচ্ছে, এটা হওয়া উচিত না। আমরা সবাই ভারতীয় আছি, পশ্চিমবঙ্গে থাকি বা রাজস্থানে থাকি। আমরা যোগ্য জবাব সবসময় দিতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দাঁড়ায়। 3.5 কিলোমিটার হেঁটে ধর্মতলায় পৌঁছে সমাবেশে বক্তব্য রাখেন মমতা। বলেন, বাংলা বললেই বাংলাদেশি বানিয়ে দেয়া হচ্ছে, বানানো হচ্ছে অনুপ্রবেশকারী। মমতা আরো বলেন, বিভাজনের রাজনীতি করে বিজেপি। দলটিকে মানুষ আটক কেন্দ্রে পাঠাবে বলে হুঁশিয়ারি দেন মমতা। যাকে সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। 21শে জুলাই শহীদ দিবসের আগে তৃণমূলের এমন প্রতিবাদ কর্মসূচি নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজেপি পার্টির এই আচরণে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, সংঘর্ষের রণক্ষেত্র গোপালগঞ্জ, নিহত 4, কারফিউ জারি। সারা দেশে বিক্ষোভের ডাক, হত্যার উদ্দেশ্যে হামলা, দাবি নাহিদের। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেফতারে আলটিমেটাম। আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্র দলের মশাল মিছিল। এবং এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ, দুষ্কৃতকারীদের কঠোরভাবে দমনের আহ্বান, স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা মেনে না নেয়ার ঘোষণা বিএনপি নেতাদের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।